আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আগত যে বোর্ড পরীক্ষার প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি কিন্তু সমাধান করতে যাচ্ছি। সো আমরা প্রথমে দেখে নিতে চাই যে এই প্রশ্নে কি ছিল। সো মজার একটা প্রশ্ন। এখানে কার্নো ইঞ্জিনের দুইটা গ্রাফ দেওয়া আছে, বলেই দিয়েছে যে প্রথম কার্নো চক্র এবং দ্বিতীয় কার্নো চক্র, এবং এই কার্নো চক্র দুইটাতে T1 T2 দেওয়া আছে এবং এটাতে T1 প্রাইম দেওয়া আছে বা T2 কোনো ভ্যালু দেওয়া নাই। আর এখানে চাপ এবং আয়তনের একটা বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে, যদিও কোনো মান তারা দেয় নাই। সো উদ্দীপকে বলা আছে, উদ্দীপকের চিত্রে উভয় কার্যচক্রে কার্যনির্বাহক যে বস্তু আছে, এই কার্যনির্বাহক বস্তু হিসেবে এখানে দেখেন কার্যনির্বাহক বস্তু হিসেবে টোটাল 1 মোল গ্যাস এবং সেটা কয় পারমাণবিক দ্বিপারমাণবিক পদার্থ নেওয়া হয়েছে এখানে। সো আমরা জানি পারমাণবিক পদার্থ থেকে গামার মান 1.4 বসাইতে হয়, আর এটা মূল সংখ্যা মানে এটা হচ্ছে n এর ভ্যালু তারা দিয়েছে। চক্র দুটির প্রতিটি চক্রে সংকুচন এবং প্রসারণের যে অনুপাত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম চক্রে সংকুচন প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:3 এবং দ্বিতীয় চক্রে সংকুচন এবং প্রসারণের অনুপাতটা দেওয়া আছে 1:4। একটু পরে আমরা বুঝাবো বিষয়টা আসলে কি। এবং এই চক্র দুইটা দিয়ে তারা তোমাকে বলেছে যে উদ্দীপকের প্রথম কার্নো চক্রে কার্যনির্বাহক বস্তুকে যদি বি থেকে সিতে নেওয়া হয়, মানে এই বি থেকে সিতে নেওয়া হয়, তাহলে মোটকৃত কাজ কেমন হবে সেটা তোমাকে জানতে চেয়েছে তারা। এবং বলছে উদ্দীপক অনুসারে কোন কার্নো চক্রটি বেশি কার্যকর। হ্যাঁ, কোন কার্নো চক্রটি বেশি কি বলতো আমাদের কার্যকর। তাহলে কোন কার্নো ইঞ্জিনটি বেশি কার্যকর, এই ধরনের প্রশ্নগুলোতে আসলে কি বের করতে হয়। সো আমরা এটা সলভের মাধ্যমে কিন্তু জেনে যাব। তাহলে চলো আমরা এই ভিডিওটি অলরেডি সলভ শুরু করে দিচ্ছি। সো এই ভিডিওতে আমরা প্রথম যে প্রশ্নটি আছে যে উদ্দীপকের চিত্রে উভয় কার্যচক্রে কার্যনির্বাহক বস্তু হিসেবে যেহেতু 1 মোল পদার্থ নেওয়া হয়েছে, এবং এখান থেকে তোমাকে একটা জিনিস তারা এনশিওর করেছে যে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটি চক্রে সংকুচন এবং প্রসারণ অনুপাত তারা দিয়েছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এখানে তোমাদেরকে অলরেডি আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ। প্রসারণ মানে হচ্ছে V2 বড় আর V1টা কি বলতো আমাদের ছোট। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে V2 এবং V1 এর রেশিওগুলো আমরা আসলে কিভাবে বের করব যদি এটাকে আমরা তোমাদেরকে দেখাই যে আমাদের V2 ভাগ হচ্ছে V1। দেখো V2 ভাগ V1 তুমি এটাকে কিভাবে বের করবা, যেহেতু তারা একটা রেশিও দিয়েছে 1.3, তার মানে বড় হচ্ছে কে বলতো আমাদের V2 বড় মানে হচ্ছে বড় অনুপাতটা হচ্ছে 3, তার মানে 3টা তুমি উপরে লিখবা, আর ছোট অনুপাতটা হচ্ছে কত 1, ভ্যালুটার মান হচ্ছে 1, তার মানে একটা কিন্তু আমাদের নিচে লিখতে হবে। তাহলে দেখো V2 বাই V1 প্রত্যেকটা স্টেজে সংকুচন হলে অথবা প্রসারণ হোক, যেটাই হোক না কেন, তুমি জাস্ট মানগুলো দেখে দেখে তোমাকে অনুপাতের রেশিওটা বসাইতে হবে। তুমি যদি V2 লিখতে চাও যে V2 যেহেতু বড়, কারণ আয়তন এখানে বাড়ছে, তার মানে বড় ভ্যালুটা উপরে লিখবা, আর V1 যেহেতু ছোট ছিল তার মানে এর আয়তনটা কি কমটা হবে, মানে ছোটটা হবে। সেম জিনিসটা তুমি যদি V1 বাই V2 লিখতে চাও, দেখো V1 এবং V2 বড় কে V2 বড়, সো V2 বড় মানে হচ্ছে V2 রেশিও মানে ভ্যালুটা নিচে লিখতে হবে, আর হচ্ছে V1 ছোট ছিল তার মানে এর ভ্যালু হচ্ছে 1। অনুরূপভাবে আমি যদি এখানে তোমাকে বলি যে V3 এবং হচ্ছে V2 রেশিও করো, দেখো V2 এবং V3 রেশিও যদি করো, তাহলে এই যে চক্রটা আছে, এই যে চক্রটা তোমাদেরকে অনেকবার বলেছি যে এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং বি থেকে সি পর্যন্ত, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে এখানে কিন্তু আবার আয়তনটা বেড়ে সামনে যাচ্ছে, এই কারণে এটা একটা রুদ্ধতাপীয় প্রসারণ মানে পরে বড়, তার মানে V2টা বড় আর V1টা কি বলো V2টা কি আমাদের ছোট। সো আমরা যেহেতু V3 উপরে লিখেছি, তার মানে এর যে রেশিওটা আছে, যেহেতু আমরা বলেছি যে V3 বড় হবে এখানে কারণ আয়তন পরে বড় হয়েছে, সো রেশিও যেহেতু আমাদের 1:3 ছিল, তোমার হচ্ছে পরে বড় হয়েছে মানে কি V3টা বড়, সো 3টা আমাদের উপরে লিখতে হবে, আর V2 আগে কম ছিল, কম মানে 1 ছিল, সো আমাদের 1 বসাইতে হবে। অনুরূপভাবে তুমি যদি মনে করো যে কার্যচক্র দ্বিতীয় যেটা আছে, এই দ্বিতীয়টাতে যদি তুমি V3 প্রাইম আর V2 প্রাইমের অনুপাত করো, যে V3 প্রাইম ভাগ হচ্ছে V2 প্রাইম, যদি এদের অনুপাত আমার কখনো লাগে তাহলে এই অনুপাত
অনুপাতের ক্ষেত্রেও কিন্তু খেয়াল করে দেখো যে এখানে আমাদের যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের রেশিও 1:4 আছে, 1:4 মানে কি পরে ইঞ্জিনের আয়তনটা বড় হবে, সো তোমার হচ্ছে 4টা উপরে হবে এবং আগে কম ছিল, সো এটার ভ্যালু কিন্তু আমাদের নিচে হবে। সো এই যে সংকোচন প্রসারণের অনুপাত মানে তোমার হচ্ছে সরাসরি যদি আয়তনের ভ্যালুগুলো না দিয়ে এই যে তথ্যটা আছে সংকোচন প্রসারণের অনুপাত, এই ডাটাগুলো দিয়ে কিন্তু আমাকে বিভিন্ন সেগমেন্টের আয়তনের অনুপাতগুলো বের করতে হবে। সো এটা বের করার জন্য জাস্ট যে জিনিসটা তোমাকে মাথায় রাখবা যখন তুমি অনুপাতগুলো লিখবা, যেমন যদি আমি আরো একটা ডাটা দেখাই, এইখানে দেখো V3 কি এই লেভেল বরাবর ছিল আর V4টা এই লেভেল বরাবর, তার মানে কি আগে বড় ছিল পরে ছোট হয়েছে, তার মানে V4 ভাগ V3 যদি করি আমরা, বড় কোনটা বলো? বড় হচ্ছে V3, কারণ আগে বড় ছিল মানে বড় অনুপাত নিচে হবে, V4 এটা ছোট হয়ে গিয়েছে, ছোট হয়েছে মানে কি 1 উপরে হবে, তার মানে জাস্ট এই অনুপাতেই তোমাকে আয়তনগুলো কিন্তু সাজাতে হবে। কেমন? ওকে, আমরা যদি এখন উদ্দীপকের প্রশ্নে চলে যাই যে উদ্দীপকের কারণচক্রের কার্যনির্বাহক বস্তুকে আমরা বি থেকে কোথায় নিব? সিতে। তাহলে এই দেখো বি থেকে সিতে যদি তুমি নিয়ে যাও, এই বি থেকে সিতে, এটা কিন্তু একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু বের করতে বলেছে কাজ কত। সো কাজের সূত্র আমরা জানি W = NR গামা -1 এবং হচ্ছে T1 মাইনাস কত বলো তো আমাদের T2, T1 মাইনাস হচ্ছে T2, এটা ছিল আমাদের কাজের মেইন ফর্মুলা। সো আমরা এখন দেখি কি কি ডাটা দেওয়া আছে। n এর ভ্যালু দেখতেই পাচ্ছ যে এখানে কার্যনির্বাহক বস্তু হিসেবে এক মোল পদার্থ নেওয়া হয়েছে, সো n এর ভ্যালু 1 আর r এর ভ্যালু সবসময় SI পদ্ধতিতে 8.314 এটা বসাইতে হবে। গামার ভ্যালু যেহেতু বলে দিয়েছে দ্বিপারমাণবিক গ্যাস, সো গামার ভ্যালু আমরা জানি 1.4 মাইনাস এখানে একটা সূত্রের ভিতরে 1 ছিল এবং T1 বসাইতে হবে। T1 মানে এই যে এখানে দেখেন তাপমাত্রা কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সো 60 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে কনভার্ট করে নেই তাহলে এটা আমরা পাবো 333। যদি আমরা কেলভিনে দেখাই যে T1 এর ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস, 60 প্লাস 273 যোগ করে দিলে এটা পাবো হচ্ছে আমরা 333 কেলভিন পাবো। সো আমরা T1 এর ভ্যালুটা বসাই দিচ্ছি 333 মাইনাস T2 এর যে ভ্যালু এটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 211, তার মানে এটা 211। জাস্ট এইটুকু ক্যালকুলেশন যদি করো তাহলে কিন্তু আমাদের এই বিসি অংশের যে কৃত কাজটা আছে, এই বিসি অংশের কৃত কাজ কিন্তু আমরা খুব সহজেই কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই তাহলে 2534 তারপর 34 দশমিক হচ্ছে আমাদের 55 জুল। হ্যাঁ 55 জুল। তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা নিজেরা বাসায় করে নিবা। সো এভাবেই কিন্তু আমরা চাইলে এই যে বিসি যে ধাপটা আছে এই বিসি ধাপের কাজ কিন্তু বের করে ফেলতে পারি, কারণ যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজে যে ফর্মুলা W = NR গামা -1 T1 - T2, যদি কোনো তাপমাত্রা দেওয়া না থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন চলকের মধ্যে যে সম্পর্কগুলো জানা আছে সেই সম্পর্কগুলো দিয়ে আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো। অনুরূপভাবে আমি তোমাকে যদি বলি না বাচ্চারা তোমরা হচ্ছে বিসি বের করবা না, তোমরা বের করবা কি এবি অংশের কাজ বের করো, এবি অংশ। সো তোমরা জানো যে এবি অংশটা কি বোঝাচ্ছে? সমুষ্ণ প্রসারণ বোঝাচ্ছে। সো সমুষ্ণ প্রসারণের ক্ষেত্রে W = আমরা সূত্র জানি যে NRT, যেহেতু এই অংশের তাপমাত্রা T1 আছে সো আমরা এটাকে T1 দিলাম। লন উপরে হয় কি চূড়ান্ত আয়তন, এই গ্রাফের চূড়ান্ত আয়তন হচ্ছে V2 ভাগ আদি আয়তন ছিল V1, সো আমাদের V1। সো মানটা যদি এখানে বসিয়ে দাও যে n এর ভ্যালু দেওয়া আছে 1, 8 এর ভ্যালু, r এর ভ্যালু 8.314 আর T1 এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি 333 এবং লন V1 এবং V2 রেশিও লাগবে, যেহেতু V2 মানে কি পরে বড় হয়েছে, সো বড় রেশিওর ভ্যালুটা উপরে হবে, V1 কম ছিল তার মানে তার মানটা নিচে হবে। সো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এই অংশের কাজটা পেয়ে যাব। কেমন? এই অংশের কাজটা কিন্তু আমরা পেয়ে যাব। অনুরূপভাবে তোমাকে যদি বলে না বাচ্চারা তোমরা আসলে সিডি অংশের কাজ বের করবা, এই যে এই অংশটা সিডি অংশ, তাহলে আমরা যদি সিডি অংশ মানে W of CD নাম দিই, তাহলে যেহেতু এটা আমাদের সমুষ্ণ প্রক্রিয়া এবং সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে এটা কি বলতো সংকোচন হয়েছে, তার মানে এই অংশে n ঠিক থাকবে, r ঠিক থাকবে এবং এই অংশে তাপমাত্রা হচ্ছে T2, সো আমরা T2 লিখবো। এবং লন যেহেতু প্রথমে বসাইতো উপরে বসাইতো শেষ তাপমাত্রা, তোমার জীবন শুরু করেছো V3 থেকে শেষ করেছো V4 এ, তার মানে উপরে হবে আমাদের V4 ভাগ হচ্ছে কি বলতো আমাদের V3। সো প্রাথমিক আয়তন নিচে বসবে, চূড়ান্ত আয়তন উপরে বসবে। সো আমরা এখানে মানটা যদি বসিয়ে দেই, n এর ভ্যালু আমাদের 1 আর r এর ভ্যালু 8.314 ইনটু T2 এর ভ্যালু দেওয়া আছে 211 দেওয়া আছে, 211 ইনটু লন এখানে কিন্তু আমাদের V4 এটা কিন্তু ছোট, কারণ আয়তন কিন্তু কমে যাচ্ছে। সো V4 এর ভ্যালুটা আমার ছোট রেশিও মানে 1 বসাইতে হবে আর আগে বড় ছিল তার মানে 3। সো এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু তোমাদের এই অংশটার কাজ বের হয়ে যাবে। এইভাবে তোমরা হচ্ছে এই অংশটার কাজ বের করতে পারো। অনুরূপভাবে তোমাকে যদি বলে না বাচ্চারা এটাও বের করা যাবে না,
তোমরা বের করবে হচ্ছে ডিএ অংশের কাজ বের করে এই ডি অংশটা। সো আমরা যদি ডাব্লিউ অফ ডিএ এটা বের করি, সো তোমরা বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে আমাদের একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন কমে যাচ্ছে, মানে সংকোচন হচ্ছে। সো এই ক্ষেত্রে কাজের ভ্যালুটা আমরা লিখতে পারি হচ্ছে কি এনআর কি বলতো গামা মাইনাস 1, এবং প্রথমে কি প্রাথমিক তাপমাত্রা বসে, যেহেতু ডি বিন্দু বরাবর এখানে প্রাথমিক তাপমাত্রা ছিল T2, সো আমাদের প্রাথমিক তাপমাত্রা T2 বসাইলাম, মাইনাস শেষ তাপমাত্রা পরে বসে, শেষ তাপমাত্রা হচ্ছে কি এই পয়েন্টে তাপমাত্রা হচ্ছে T1। সো এখানে তুমি যদি মানটা বসাই দাও তাহলে কিন্তু তুমি এই অংশের কাজও বের করতে পারবা। এবং একটা মজার বিষয় বলে রাখি, এই যে 4টা ধাপের কাজ আমরা বের করলাম, তোমাকে কখনো বলতে পারে যে ইঞ্জিনটা প্রত্যাগামী ইঞ্জিন কিনা। হ্যাঁ, মনে রাখবে তোমরা যে প্রত্যাগামী ইঞ্জিনের জন্য প্রত্যাগামী ইঞ্জিন যদি হতে চায় বা হতে হয়, এই প্রত্যাগামী ইঞ্জিনের জন্য যে মোট কাজ যেটা পাবা, যে 4টা ধাপে কাজ বের করবা, মোট কাজের ভ্যালু মানে হচ্ছে ডাব্লিউ, এটা ইকুয়াল 0 হইতে হবে। যদি মোট কাজের ভ্যালুটা 0 হয় তাহলে তুমি এই ইঞ্জিনটাকে একটা আদর্শ ইঞ্জিন কিংবা একটা প্রত্যাগামী কিংবা প্রত্যাবর্তী ইঞ্জিন হিসেবে দাবি করতে পারবা। কেমন? ওকে, তাহলে আমাদের এই অংশের ম্যাথটা কিন্তু সলভ হয়ে গেল। এখন আমরা হচ্ছে এটার যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, ঘ নাম্বার প্রশ্নে যাব। তোমাকে এখানে বলেছে যে এই যে দুটো ইঞ্জিন আছে, ইঞ্জিন দুইটার মধ্যে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর মানে হচ্ছে যার দক্ষতা বেশি। যার কি বেশি বলো? দক্ষতা মানে কি? এটা যার দক্ষতা যত বেশি, হ্যাঁ বেশি হবে সেটি তত বেশি কি হবে বলো তো আমাদের? কার্যকর হবে। সেটি তত বেশি কি হবে? কার্যকর হবে। দেখো কত মজার ম্যাথ। তার মানে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর, এফিসিয়েন্সি কার বেশি হবে, এই ধরনের প্রশ্নগুলোর জন্য এই ইঞ্জিনগুলোর তুমি কি বের করবা? কর্মদক্ষতা বের করবা। কর্মদক্ষতা বের করে দেখবা যার কর্মদক্ষতা বেশি সেটাই কিন্তু তোমার হচ্ছে বেশি কার্যকর হবে। সো আমরা যদি প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে বের করি, যে প্রথম ইঞ্জিনের জন্য যদি আমরা বের করি, প্রথম ইঞ্জিনের জন্য যদি বের করি, সো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতার নাম দিলাম এটা 1। সো দেখো এই ইঞ্জিনে কিন্তু T1 দেওয়া আছে এবং T2 এর ভ্যালু দেওয়া আছে। সো 1 মাইনাস হচ্ছে আমাদের T2 ভাগ T1, এবং এর সাথে গুণ করতে হবে কি 100%। সো আমি মানগুলো বসাবো। সো 1 মাইনাস T1 এর ভ্যালু মানে যেহেতু এটাকে আমরা কেলভিন আগে কনভার্ট করেছিলাম 333 ছিল, এবং T2 এর ভ্যালু তারা অলরেডি দিয়ে দিয়েছে 211। সো 211, এবং এটাকে যদি আমি 100% দিয়ে গুণ করে নেই, তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেশনটা করে নিবা। এটা করলে আমাদের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা 36.64%। যে প্রথম ক্ষেত্রে প্রথম যে ইঞ্জিনটা দেওয়া আছে এই ইঞ্জিনের কর্মদক্ষতার ভ্যালু হচ্ছে 36.64%। এখন আমরা যদি দ্বিতীয় ইঞ্জিনের জন্য যাই, যে দ্বিতীয় ইঞ্জিনের জন্য আমরা বের করব। সো দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তাপমাত্রাকে দেখো T2 প্রাইম দেওয়া আছে, বাট এখানে কিন্তু T1 প্রাইম দেওয়া আছে, বাট এই অংশটার ক্ষেত্রে যে তাপমাত্রাটা হবে সেই তাপমাত্রা কিন্তু দেওয়া নাই। সো আমরা কিভাবে বের করব? যেহেতু এই অংশের তাপমাত্রাটা দেওয়া নাই, এই অংশের তাপমাত্রা বের করতে হবে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আমরা জানি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো এই অংশটার ক্ষেত্রে এই অংশটার তাপমাত্রা ছিল T1 প্রাইম আর আয়তন ছিল কি বলতো আমাদের V2 প্রাইম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মূল সূত্রটা হচ্ছে এরকম, যে TV গামা মাইনাস 1 ইকুয়াল কনস্ট্যান্ট। TV গামা মাইনাস 1 ইকুয়াল কনস্ট্যান্ট, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা অংশের তাপমাত্রা দেওয়া থাকলে আর একটা অংশের তাপমাত্রা বের করতে পারি। তাহলে দেখো এই যে বি বিন্দু যেটা আছে, এই বি বিন্দুতে খেয়াল করে দেখো আয়তন হচ্ছে V2 প্রাইম আর তাপমাত্রা হচ্ছে T1 প্রাইম। তাহলে আমরা লিখতে পারি T1 প্রাইম এবং হচ্ছে V2 প্রাইম, এবং এটা পাওয়ারটা কি হবে গামা মাইনাস 1, এবং গামা মাইনাস 1 ইকুয়াল, এই যদি আমরা সি বিন্দুতে যাই, সি বিন্দুর তাপমাত্রার নামটা আমি ধরে নিতে পারি, যে এই বিন্দু তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে আমরা T2 প্রাইম। তাহলে আমরা হবে হচ্ছে T2 প্রাইম ইনটু হচ্ছে এই অংশের যে আয়তনটা V3, সো V3 প্রাইম, এবং পাওয়ার বসাইতে হবে কত বলো তো আমাদের গামা মাইনাস 1। সো এইখান থেকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আগে T2 প্রাইমটা বের করতে হবে, কারণ আমরা দ্বিতীয় ইঞ্জিনের জন্য যদি কর্মদক্ষতা বের করি অবশ্যই আমাদের তাপগ্রাহকের তাপমাত্রাটা প্রয়োজন। সো আমরা এখান থেকে T2 প্রাইম যদি বের করতে চাই, এটা হবে হচ্ছে V2 প্রাইম ভাগ হচ্ছে V3 প্রাইম, এবং এটা দুটারই হোল পাওয়ার কত বলো তো গামা মাইনাস 1 ইনটু এর সাথে গুণ করতে হবে হচ্ছে T1 প্রাইম। সো T1 প্রাইম আমরা গুণ করে দিব। এখানে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই V2, দেখো এখানে V2 কিন্তু কি ছোট ছিল, V3 কিন্তু কি বড় ছিল, এবং দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে
এই যে তোমার প্রত্যেকটা ধাপে সংকোচন এবং প্রসারণের যে অনুপাত দেওয়া আছে এটা কিন্তু কি 1:4 দেওয়া আছে, এটা হলো শর্ত। এই শর্তটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ডিরেক্ট আয়তন তোমাকে দেয় নাই, এখানে বলে দিছে যে এই যে কার্নো ইঞ্জিন আছে, সেকেন্ড যে কার্নো ইঞ্জিনটা আছে, প্রত্যেকটা চক্রে সংকোচন এবং প্রসারণের যে অনুপাতটা হবে এই অনুপাতের ভ্যালুগুলো প্রথম ইঞ্জিনের জন্য 1:3 এবং দ্বিতীয় ইঞ্জিনের জন্য 1:4, তার মানে বাড়লে পরে বড় হবে, কমলে তোমার হচ্ছে পরে কম হবে। তাহলে দেখো V2 প্রাইমের তুলনায় V3 প্রাইম এটা কিন্তু তোমার হচ্ছে বড়, তার মানে অনুপাতগুলো বসানোর সময় এই যে V2 আগে খেয়াল করো, V2 প্রাইম যেটা আছে এই V2 প্রাইম এটা কিন্তু তোমার কি ছোট ভ্যালু হবে, আর V3 প্রাইম এটা কিন্তু বড় ভ্যালু হবে। তাহলে V2 প্রাইম এটার ভ্যালু লিখতে হবে 1, আর V3 প্রাইম যেহেতু বড় এটা, সো বড় রেশিওর ভ্যালু হচ্ছে 4, সো এখানে কিন্তু 4 লিখতে হবে। এবং গামার ভ্যালু যেহেতু 1.4 - 1 ইনটু তোমার T1 প্রাইমের ভ্যালু তারা 70 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 70 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে কনভার্ট করে নেই, কেলভিনে যদি কনভার্ট করে নেই, এখান থেকে কিন্তু আমরা মানটা আগে বের করে নিতে হবে যে 70 ডিগ্রি সেলসিয়াসের মানটা তোমরা আগে 343 কেলভিন, সো এটা কিন্তু আমরা কেলভিনে কনভার্ট করি, এটা পাচ্ছি হচ্ছে আমরা এটার ভ্যালু পাচ্ছি হচ্ছে 343 কেলভিন, সরি 343 আমরা আগে লিখে নিচ্ছি। এই ভ্যালুটা আগে তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে, না হলে তোমাদের প্রবলেম হবে। সো আমরা ক্যালকুলেশন করে নিলাম, এখন যে মানটা বসাই যে 343, সো আমরা বসাইলাম 343। সো এখান থেকে আমরা কি T2 প্রাইমের মান পাবো। সো আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে আসি এখান থেকে ক্যালকুলেশন করে, সো এখান থেকে প্রথমে আমরা বের করলাম হচ্ছে T2 প্রাইমের ভ্যালু, মানে দ্বিতীয় ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা পাবো হচ্ছে 197 কেলভিন, হ্যাঁ 197 কেলভিন। সো এই মানটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নাই। কেমন? দ্বিতীয় ইঞ্জিনে দেখো, প্রথম ইঞ্জিনের কিন্তু T1 T2 এর মান দেওয়া ছিল, দ্বিতীয় ইঞ্জিনের তোমার হচ্ছে T1 এর মান দিছে, বাট তারা কিন্তু T2 প্রাইমের মান দেয় নাই। সো আমাকে প্রথমে এই বিসি অংশটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চিন্তা করে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্ক ছিল TV গামা -1, এই সূত্রটাকে ব্যবহার করে আমাকে হচ্ছে এই সি বিন্দুর তাপমাত্রা কত সেটাকে বের করতে হবে, এবং নাম দিয়েছিলাম T2 প্রাইম, এবং আমরা সেম সম্পর্ক দিয়ে T2 প্রাইমের ভ্যালুটা কিন্তু বের করে নিয়েছে। এখন যেহেতু আমি T2 প্রাইমের মানটা জানি, এখন আমরা খুব সহজেই দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারবো। সো দ্বিতীয় ইঞ্জিনের জন্য এটা2 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস উপরে বসাতে হবে T2 প্রাইম, আর নিচে বসাইতে হবে T1 প্রাইম, এবং এর সাথে গুণ করতে হবে কত বলতো 100%। সো আমরা এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি যে 1 মাইনাস এই T1 প্রাইম, যেটা T1 প্রাইম মানে প্রাথমিক তাপমাত্রা 343 অলরেডি দেওয়া আছে 343, আর T2 প্রাইমের ভ্যালু তুমি অলরেডি আগে বের করেছো 197 197, এটার সাথে আমি গুণ করে দেবো এখন হচ্ছে 100%। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে এটা মানটা পাবে হচ্ছে 42.56। তাহলে দেখো এখানে তোমাদের যে কার্নো ইঞ্জিনের দুইটা লেখচিত্র দেওয়া আছে, এই দুটো লেখচিত্রের মধ্যে প্রথম কার্নো ইঞ্জিনের তোমার হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে 36.64%, আর দ্বিতীয় কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 42.56। তোমাকে প্রশ্নের মধ্যে বলেছে যে কোন ইঞ্জিনটা বেশি কার্যকর। তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইঞ্জিনের কর্মদক্ষতা যত বেশি হবে, যে ইঞ্জিনের কর্মদক্ষতা যেহেতু বেশি, তার মানে যেহেতু এটা2 গ্রেটার দেন এটা1, তার মানে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতাটা প্রথম ইঞ্জিনের তুলনায় বেশি। দ্বিতীয় ইঞ্জিনের বেশি হওয়ার কারণে দ্বিতীয় ইঞ্জিনটা কিন্তু তোমাদের বেশি কার্যকর ভূমিকা পালন করবে, অনেক বেশি ইফিসিয়েন্ট হবে, অনেক বেশি কাজ করবে। সো আমাদের কিন্তু এই টপিকের মাধ্যমে তোমার কার্নো ইঞ্জিনের বা প্রত্যাগামী যে চক্রগুলো আছে, এই চক্রগুলো থেকে কিভাবে বিভিন্ন ধাপে কাজ বের করতে হয়, কিভাবে বিভিন্ন সেগমেন্টের কর্মদক্ষতা বের করতে হয়, কিভাবে বিভিন্ন অংশের বিভিন্ন চলকগুলোর মান বের করতে হয়, আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে সব ধরনের কন্টেন্টগুলো সলভ করে ফেললাম। আশা করি ভিডিওটা তোমরা খুব বেশি এনজয় করেছো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।